প্রিয় দর্শক, আপনাদের সবাইকে নিয়ে আজকে এই ঘোড়ার গাড়িতে চড়ে পুরান ঢাকা এক্সপ্লোর করব এবং ঘুরে ঘুরে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থানগুলি এবং খুঁজে বের করব যে পুরান ঢাকার অ্যাকচুয়ালি ফুট লেভেলটা কোথায়, পুরান ঢাকার শুরু হয়েছে কোত্থেকে। এই হচ্ছে সেই সোনাদানা রাখার নবাবী সিন্ধু। কোনো চোর যদি এগুলিকে চুরি করতে চায় তাহলে তাকে একটি দুটি নয় 94টি তালা ভাঙতে হবে। আর এটি হচ্ছে নবাবের ব্যবহৃত ঊনবিংশ শতাব্দীর একটি চেয়ার। 1926 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর একবার বাংলা এসেছিল, তো অনেকের মতে ঢাকার বয়স 2000 বছর, আবার কেউ বলে 2500 বছর। তো এটা নিয়ে অনেকের মাঝে কন্ট্রোভার্সি থাকলেও সবাই কিন্তু একটা জায়গায় একমত যে পুরান ঢাকার উৎপত্তিস্থল হচ্ছে কুল ঘেঁষেই কিন্তু মূলত পুরান ঢাকার উৎপত্তিস্থল। নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী, গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 108 কিলোমিটার এবং গড় প্রস্থ প্রায় 228 মিটার। আমি এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো এই লঞ্চ টার্মিনালটি সে 19 শতকের গোড়ার দিকে স্থাপিত হয় এবং সেই সময় আপনার এই লঞ্চ টার্মিনালকে ঘিরে এই আশেপাশে একটি ব্যবসায়িক জনগোষ্ঠী গড়ে ওঠে এবং তখন থেকে কিন্তু এই লঞ্চ টার্মিনালটার গুরুত্ব অনেক দিন দিন বাড়তে থাকে। আর এটার একটা টার্নিং পয়েন্ট ছিল এই যে তখন ঢাকার যে মসলিন কাপড়টা সাধারণত এই পথে আনা নেওয়া করতো। তো তখন থেকে মোটামুটি এই লঞ্চ টার্মিনালটা সবার কাছে খুব পরিচিত হয়ে ওঠে এবং এই পুরান ঢাকার আশেপাশে যে এরিয়াগুলি আছে তার মধ্যে সবগুলি ছিল তখনকার মুঘলদের আন্ডারে। মুঘল, তারপরে বিভিন্ন জমিদার যারা ছিল তাদের আন্ডারে ছিল। তো সেই সময়কাল থেকে কিন্তু মোটামুটি আপনার এই সদরঘাট লঞ্চ টার্মিনালটি ব্যস্তময় একটি স্থান হয়ে পড়ে এবং তাদের একমাত্র পণ্যদ্রব্য আনা নেওয়ার একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হচ্ছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালটি। তো সে তখন থেকে এখন অবধি পর্যন্ত কিন্তু প্রায় 54টি রুটে এখান থেকে লঞ্চ বিভিন্ন জায়গায় ছেড়ে যায়। আপনারা যদি আসতে চান বরিশাল বড় বড় লঞ্চ আছে। এইখান নদীর আশেপাশে কিন্তু অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যার মধ্যে আহসান মঞ্জিল, তারপর হচ্ছে লালবাগের কেল্লা, তারপরে এই পাশে হচ্ছে আপনার লালকুঠি রয়েছে। সো আমরা একে একে সব জায়গা কভার করব অ্যান্ড আপনাদেরকে সব জায়গায় নিয়ে যাব। বাংলা বাজার পুস্তক প্রকাশনার ঘাঁটি। বড় বড় পুস্তক প্রকাশনীর প্রতিষ্ঠান ও ছাপাখানা এই বাংলা বাজারে অবস্থিত। আমার দেখা মতে পুরান ঢাকার সবচেয়ে ব্যস্তময় একটি স্থান হলো এই বাংলা বাজার। ঠিক তার পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাহাদুর শাহ পার্ক। একসময় এখানে আর্মানীয়রা থাকতো এবং আর্মানীয়রা এখানে একটা বিলিয়ার্ড বোর্ড স্থাপন করছিল। তখন এখানে ওরা অনেক আনন্দ ফুর্তি করতো। তো পরবর্তীতে 1858 সালের দিকে যখন ভারতবর্ষের দায়িত্ব নেন হচ্ছে রানী ভিক্টোরিয়া, তখন থেকে এই পার্কটির নামকরণ করা হয় হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। আর পরবর্তীতে যখন 1857 সালের দিকে আপনার সিপাহী বিপ্লব হয়, তখন থেকে মূলত এই পার্কটির নাম পরিবর্তন করে এই পার্কটির নামকরণ করা হয় হচ্ছে বাহাদুর শাহ পার্ক। তো তখন থেকে এখন পর্যন্ত এই পার্কটির নাম বাহাদুর শাহ পার্কই আছে। বাহাদুর শাহ পার্ক সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজার অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এটিকে ঘিরে 7টি রাস্তা একত্রিত হয়েছে। 19 শতকের প্রথমার্ধে ইংরেজরা এটিকে কিনে নেয়। তারা এটিকে একটি পার্কের রূপ দেয় এবং এর চারদিকে লোহা দিয়ে ঘিরে দেয়। পরে নবাব আব্দুল গনির উদ্যোগে এই পার্কটিকে একটি ময়দানের মতো তৈরি করা হয়। তখন এর চারপাশে অনেক আর্মানীয় বাস করত। 1840 সালেও এটি ছিল কয়েকটি রাস্তার মাঝে এক টুকরো খালি জায়গায় বৃত্তাকার একটি বাগান। বাহাদুর শাহ সিংহাসনে আরোহণের 20 বছর পর সূত্রপাত হয় ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ। পলাশীর যুদ্ধের পর 100 বছর কেটে গেছে ততদিনে। ছলে বলে কলে কৌশলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতবর্ষ দখল করেছে।
কারাগারে হিন্দু মুসলমান সিপাহীদের জন্য একই খাবারের ব্যবস্থা, ঘিয়ের মধ্যে চর্বি ও আটার মধ্যে হাড় গুড়ের মিশ্রণ, গরু ও শূকরের চর্বি মিশ্রিত কার্তুজ বিতরণ ইত্যাদি ভারতবর্ষের জনমনে এবং সৈনিকদের মনে ব্যাপক প্রভাব ফেলে। 29শে মার্চ রোববার ব্যারাকপুরের দেশীয় সিপাহীরা বিদ্রোহ করে। মঙ্গল পাণ্ডে নামের সিপাহী গুলি চালিয়ে ইংরেজ সার্জেন্টকে হত্যা করে। বিচারে মঙ্গল পাণ্ডে তাকে সহায়তার অভিযোগে জামদার ঈশ্বরীয় পাণ্ডকে দোষী সাব্যস্ত করা হয়। 8 এপ্রিল সকাল 10টায় তাদের ফাঁসি দেওয়া হয়। এর পরিণতিতে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে। 9 মে উত্তরপ্রদেশের মিরাটের সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে দিল্লির পথে অগ্রসর হন। 11 মে সিপাহীরা দিল্লির অধিকার করে বহু ইংরেজদেরকে হত্যা করে ও বিতাড়িত করে দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। ভারতীয় আইন পরিষদ জগন্নাথ কলেজের আইন 1920 এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে আইন পাশ করেন। একটা সময় কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি একটি স্কুল ছিল। 1863 সালের দিকে ব্রজসুন্দর রায় বসু ব্রক্ষ নামে এক ভদ্রলোক এই স্কুলটির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে উনি স্কুলটার আর ব্যয়ভার অ্যাফোর্ড করতে পারতেছিল না। পরবর্তীতে উনি মানিকগঞ্জের বালিয়াটি গ্রামের এক জমিদার, ওনার নাম হচ্ছে কিশোরী লাল রায় চৌধুরী, ওনার কাছে এই স্কুলটা হস্তান্তর করেন। পরবর্তীতে ওনার বাবা জগন্নাথ রায় বসুর নামে নামকরণ করেন এই স্কুলটি। এটি 1975 সালে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করে এবং 2005 সালের 20 অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশের মাধ্যমে জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 7টি অনুষদ, 2টি ইনস্টিটিউট এবং 38টি বিভাগ রয়েছে।